সত্যজিৎ রায় সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় ওর প্রতিভার বহুমুখীনতার কথা। একটির পর একটি ৩৬টি প্রায় বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করা, ১৭টি ফেলুদা চমৎকার কাহিনী লেখা, বেশ কয়েকটি প্রফেসর শঙ্কুর কল্পকাহিনী ও ভালো কিছু ছোট গল্প লেখা, রোমান টাইপের সৃষ্টিকর্তা, অসংখ্য বইয়ের উৎসদের নিপুণ শিল্পী এবং সন্দেশ পত্রিকা সম্পাদনা করা। আসলে সত্যজিৎ রায়ের প্রতিভার বহুমুখীনতাকে আমরা বলে শেষ করতে পারবো। একটি ভালো ছবি কেউ বানিয়ে ফেলতেও পারে, কিন্তু একটির পর একটি এরকম সত্যিকারের উন্নত মানের প্রায় বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করে যাওয়া বড় সহজ প্রতিভার কাজ নয়। বিশেষ করে যদি মনে রাখি সে সময় ভারতবর্ষের তৎকালীন চলচ্চিত্রে যে অবস্থা ছিল, বিশেষ করে উনি যেখানে কাজ করেছেন কলকাতায় টালিগঞ্জ কেন্দ্রিক স্টুডিও কেন্দ্রিক যে চলচ্চিত্রের যে ধরনের ক্যামেরা থিয়েটারের প্রচলন ছিল, সেই চিত্রিত সংলাপ, বানিয়ে তোলা সংলাপ, ফেনিয়ে তোলা কাহিনী, এই জগতে তিনি এক সরল বালকের সরল কাহিনী দিয়ে পুরো এই চলচ্চিত্র নামে কৃত্রিম জগৎটাকেই যেন তিনি ভেঙে দিলেন এবং ভারতে শুরু করলেন বাস্তববাদী চলচ্চিত্রের একটা ধারা। আর বিষয়বস্তুর ক্ষেত্রে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কতই না বৈচিত্র্যময়। আমরা দেখব যে ওর সমসাময়িক বিশ্বের অন্যান্য সব বড় মাপের পরিচালক ছিলেন, যেমন বর্গম্যান তার আত্মজৈবনিক নানা অভিজ্ঞতা শোনাতে ব্যস্ত, ফেলিনি তার অবচেতন যৌনতায় কথা বলতে বেশি ব্যগ্র, কুরোসাওয়া সেই মধ্যযুগে জাপানে সামুরাই যুগে স্থিত হচ্ছেন। সেখানে সত্যজিৎ রায় কত বৈচিত্র্যময় বিষয় নিয়েই না চলচ্চিত্র তৈরি করেছে। পথের পাঁচালী, অপরাজিতের মতো খুবই দৃঢ় সংবদ্ধ সমাজ বাস্তবতার ছবি করেছেন। পিরিয়ড ফিল্ম শতরঞ্জ কি খিলাড়ি, আবার এই চেম্বার মিউজিকের মতো ৩-৪টে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে যেমন চেম্বার মিউজিক হয়, তেমন ৩-৪টে চরিত্র নিয়ে করেছেন চারুলতার মতো একটা নিটোল চলচ্চিত্র করেছেন। ফ্যান্টাসিধর্মী ছবি গুপি গাইং বাঘা বাইং, কিরোপ রাজার দেশে, আবার খুবই উপভোগ্য শিশুতোষ চলচ্চিত্র সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথ। ফলে সত্যজিৎ রায়ের এই বিষয় বৈচিত্র্য আমাদেরকে মুগ্ধ করে। বিশ্বজুড়েই চলচ্চিত্র সমালোচকেরা সত্যজিৎ রায়কে এইটারই সেই নিউরিলিজম আঙ্গিকের ধারারই একজন চলচ্চিত্র নির্মাতা বলে মনে করেন। এটা ঠিক যে ওর প্রথম ছবি পথের পাঁচালী থেকে শুরু করে জীবনের শেষ পর্বের ছবিগুলি শাখা প্রশাখা আগন্তুক, এসবে তিনি নিউরিলিজম ধারার প্রভাব যে তার উপর আছে তার ছাপ রেখেছেন। যেসব প্রভাবগুলি নিউরিলিজমের বৈশিষ্ট্য এই ধারা চলচ্চিত্রকারদের, যেমন দারিদ্র্য, মানব পরিবারকে দেখানো, মানুষের প্রতি আশাবাদ, আন্তঃমানবিক সম্পর্ক, প্রকৃতি, বাস্তবতা, জীবন আসলেই যেমন, এগুলো তুলে ধরার ক্ষেত্রে ওদের মতোই রায় সমান আগ্রহ দেখিয়েছেন। আবার নিওরিলিজম ধারার যে কারিগরি সব দিকগুলি আছে, যেমন ডিটেলসের দিকে খুব নজর, বর্ণনা, সাদা কালোর ব্যবহার করা, মিজোসিনে প্রচুর ব্যবহার করা এই চরিত্রদের একসাথে, যেহেতু অনেক আন্তঃমানবিক সম্পর্ক নিয়ে এরা ছবি করেছেন, চরিত্রদের অবস্থান, ক্যামেরা কোণ, ক্যামেরা থেকে চরিত্রের দূরত্ব, চরিত্রদের মধ্যে দূরত্ব, এগুলো খুব চমৎকার তিনি করেছেন। এবং সাদা কালো বিশেষ করে বলছি এই কারণে, কারণ যখন চলচ্চিত্রে রং এসে গেছে তার বহু বছর পরেও সত্যজিৎ রায় সাদা কালোতে ছবি করেছেন এবং পরে যখন রঙেও করেছেন তখনও তার মোটামুটি নিউরিলিজম আঙ্গিকের ধারাতেই কিন্তু তার ওর ছবিগুলি তৈরি করেছেন। বাস্তবতার এক নিপুণ কারিগর ছিলেন সত্যজিৎ রায়। জীবন আসলেই যেমন তাকে সেভাবেই চিত্রিত করতে চেয়েছেন, কোনো রকম কৃত্রিমতার আশ্রয় না নিয়ে, এবং এক ধরনের যেন প্রামাণ্য চিত্রের আবহ থাকতো ওর চলচ্চিত্রগুলিতে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, অপরাজিত, অপু ট্রিলজির দ্বিতীয় ছবিটি। অপু কলকাতায় পড়তে আসছে, সেই ট্রেনটি অজগরের মতো আঁকাবাঁকা হয়ে সেই শিয়ালদা স্টেশনে আসলো এবং অপু নামলো। ও সেই সময়ের শিয়ালদা স্টেশন, হ্যারিসন রোড, পথঘাট, আমার মনে হবে যেন আমরা একটা কলকাতার পর একটা ডকুমেন্টারি ছবি দেখছি। এই যে প্রামাণ্যতা, এই যে বাস্তবকে জীবন আসলেই যেমন সেভাবে পর্দায় তুলে ধরা, এক্ষেত্রে রায় একজন পায়োনিয়ার ছিলেন। আগে এমনটা মনে করা হতো যে সিনেমা তো কিছুটা কৃত্রিম হতেই পারে। মানুষ সারাদিন নানা দুঃখ কষ্টের মধ্যে থাকে, যখন সিনেমা দেখতে আসে সিনেমার পর্দায় একটু কৃত্রিম সুন্দর জগৎ দেখালে দোষ কি? কিন্তু রায় সৎ শিল্পী, তিনি বাস্তবতাকে তিনি কোনো কৃত্রিমতার মিথ্যায় আলোকিত করতে চাননি। জীবন আসলে যেমন এবং দারিদ্র্য দেখাতে কোনো দ্বিধা করেননি। এবং ধরুন যে পথের পাঁচালীর কথাই বলি, এখানে তো সত্যিকারের কোনো ভিলেন নাই। ভিলেন হচ্ছে দারিদ্র্য। ওই দৃশ্যটার কথা চিন্তা করুন যে সেই চিনিবাস মিষ্টিওয়ালা যাচ্ছে কি সুন্দর একটা ছন্দের মধ্যে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটি খুব চমৎকার। তার পেছনে অপু যাচ্ছে, দুর্গা যাচ্ছে, ২ ক্ষুধার্ত শিশু।
যাদের ওই মিষ্টি কেনার পয়সা নেই কিন্তু প্রচণ্ড লোভ এবং আগ্রহ আছে এবং তাদের পিছনে একটি নেড়ি কুত্তা যাচ্ছে। হ্যাঁ? মানে একটা ধ্রুপদের দৃশ্য আমি বলবো এবং চিরক্ষুধার চিরসুন্দরের আমাদের এই বাংলার গ্রাম। তো এই বাস্তবতা তো সত্যিই তুলে ধরেছেন এবং সে কারণে তার শিল্প এত কালিত্যেন্ন হতে পেরেছে। রায়ের ছবির আরেক বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিকে পর্দায় দেখানো এবং প্রকৃতি যেন বারবার ওর চলচ্চিত্রে ফিরে আসে। প্রকৃতিও যেন একটা চরিত্র এবং এই যে প্রকৃতির প্রভাব ওর উপরে ওর শিল্প মানসে এটা একদিনে হয়নি। আমার মনে হয় উনি একসময় শান্তিনিকেতনের নন্দলালের ছাত্র ছিলেন। রেনোয়ার একটা বড় প্রভাব ছিল। আমরা জানি যে রেনোয়া যখন ভারতে ছবি করতে আসেন পশ্চিমবঙ্গে তখন ও হোটেল রুমে একটা লম্বা বাঙালি যুবক দেখা করতে আসে যে চলচ্চিত্র সম্পর্কে অনেক জানে, অনেক আগ্রহ এবং রেনোয়ার প্রভাবটা সেই সত্যিই জীবনে খুব গভীরভাবেই ছিল বলে আমার মনে হয়। পথের পাঁচালীর কথাই ধরি, যখন হরিহর প্রায় ৪ মাস ধরে নিরুদ্দেশ, পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে, কোনো টাকা নেই, চিঠিপত্র আসছে না। তারপর যখন শেষে হরিহরের চিঠি এলো, আমরা দেখলাম যেন সর্বজয়ার মুখে একটি স্মিত হাসি, জলপোকারা নাচছে। প্রকৃতিও যেন এই পরিবারটির সুখে অংশ নিচ্ছে। মানে প্রকৃতি নিরপেক্ষ কিছু নয়, প্রকৃতিও যেন অংশ নেয়। আমরা শেক্সপিয়ারের কিং লিয়ার নাটকে দেখেছি শেষে যে যখন ঝড়ের দৃশ্যে প্রকৃতিও নিরপেক্ষ না, প্রকৃতিও যেন এই মানব নাট্যে অংশ নিচ্ছে। তো সত্যি জয়ের ছবিতেও বারবার দেখলে আমার মনে হয় যেন মানব জীবনে প্রকৃতিও যেন একটা অংশগ্রহণকারী। সত্যজিৎ রায় কোনোদিন গ্রামে বাস করেননি, কিন্তু গ্রাম বাংলার অপার সৌন্দর্য কিন্তু ওর চলচ্চিত্রে আমরা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠতে দেখি। অপু দুর্গার সেই কাশফুল দেখার দৃশ্যটার কথা কল্পনা করুন, কি অনন্য সাধারণ নান্দনিক একটা দৃশ্য। তো এই যে গ্রামে থাকেননি ফলে কোনো গ্রাম্যতা ওর দৃষ্টিভঙ্গিতে ছিল না। সম্পূর্ণ নাগরিক বৈদগ্ধ্যতা দিয়ে উনি গ্রামবাংলাকে দেখেছেন, তার সকল দারিদ্র্য, তার শ্রেণী সম্পর্ক, তার কষ্ট, আবার এই গ্রাম বাংলার যে অপার সৌন্দর্য, সবকিছু অত্যন্ত দক্ষভাবে তিনি একটা নির্মোহ দৃষ্টি দিয়ে তুলে ধরতে পেরেছেন। আবার যখন নগর নিয়ে ছবি করেছেন, বিশেষ করে ওর কলকাতা নগর যেখানে তিনি বাস করেছেন, সেক্ষেত্রে সত্যিটাই অনন্য এবং এই নগরের একটা বিশেষ শ্রেণীকে উনি বিশেষভাবে খুব দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন আমি বলব। সেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্ত। বাঙালি মধ্যবিত্তের জীবনযাত্রায় যে একটা স্বল্পোচ্চার মৃদুতা রয়েছে, সেই বিষয়গুলি, সেই নুয়ান্সগুলি তুলে ধরার ক্ষেত্রে মানে সূক্ষ্ম তুলির আঁচড়ে প্রায় মানে যাকে আমরা বলি রে টাচ, সত্যিই অনন্য। এই মধ্যবিত্তকে উনি নানাভাবেই দেখিয়েছেন, এই নাগরিক মধ্যবিত্তকে। দেখিয়েছেন ওর মধ্যবিত্তের উচ্চাশার সীমাবদ্ধ ছবিতে। দেখিয়েছেন পতনের কদর্যতা জনগণনের ছবিতে। আবার দেখিয়েছেন যে পালাবার কোনো পথ নেই, পলায়নের প্রান্তসীমাও দেখিয়েছেন অরণ্যের দিনরাত্রি। আবার দেখিয়েছেন যে মানবিক সম্ভাবনা, হ্যাঁ? এই মধ্যবিত্তের আবার উত্তরণের সম্ভাবনাও আছে। এই চরম দুরবস্থা থেকে, মানবিক বিপর্যয় থেকে তার যে মানবিক একটা সম্ভাবনাও আছে, সেটাও দেখিয়েছেন মহানগর ছবিতে যখন আরতি তার এই চাকরিটি ছেড়ে দেয়, পরিবারটি চরম বিপর্যয়ে পড়বে জেনেও এবং তারা স্বামী-স্ত্রী এই কলকাতার এই বিশাল মহানগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। আশাবাদ যে তাদের এই দুর্দিন কেটে উঠবে। এই যে মধ্যবিত্তকে নানা অবস্থা থেকে দেখা, তার মূল্যবোধের টানাপোড়েন, তার পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে, নতুন মূল্যবোধ তৈরি হচ্ছে। সবকিছু আ অর্থের নিরিখে বিচার্য হচ্ছে, মানবিক সম্পর্কের ভিত্তিতে না। এই জটিল সময়ে একজন অনন্য শিল্পী সত্যজিৎ রায়। মানুষের সম্পর্ক জানা ছিল সত্যজিৎ রায়ের বিশেষ আগ্রহের বিষয়। বিশেষ করে নারী-পুরুষের যে সম্পর্ক, ওর একাধিক ছবিতে এই বিষয়টি উনি খুব গভীরে যেয়ে তুলে ধরেছেন। যেমন ঘরে বাইরে, চারুলতা, কাপুরুষ। আবার আন্তঃপারিবারিক সম্পর্ক, পরিবারের ভেতরে মানুষের যেসব সম্পর্ক, শাখা-প্রশাখা ছবিটার কথা আমরা বলতে পারি। আবার ব্যক্তি মানুষের সঙ্গে এই যে ব্রহ্মাণ্ড, এই যে কসমিক যে ওয়ার্ল্ড, তার যে একটা সম্পর্ক, এই আমরা যে একজনের অতিথি, আগন্তুক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আগন্তুক ছবিটার কথা স্মরণ করুন। এই মানুষের সাথে মানুষ যে নানা কিছুর সঙ্গে সম্পর্কিত, শুধু মানুষের সঙ্গে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে, পৃথিবীর সঙ্গেও নানাভাবে। এইটাও আমার মানে আগন্তুক ছবির একটা বড় বিষয় ছিল। তো এই যে আন্তঃমানবিক সম্পর্কগুলি বা মানুষের সঙ্গে অন্যদের সম্পর্ক, অন্য কিছুর সম্পর্ক, আমার মনে হয় এটা সত্যিকার একটা বিশেষ আগ্রহের বিষয় ছিল। সাহিত্যে এরকম একটা কথা প্রচলিত আছে যে কোনো সাহিত্যকর্মের প্রকৃত সার্থকতা নির্ভর করে যে নারী চরিত্রগুলি কত দক্ষতারভাবে সেই শিল্পী তুলে ধরতে পারলেন। কথাটা চলচ্চিত্র ক্ষেত্রেও সত্য।
সত্যজিৎ রায় অসাধারণ কিছু নারী চরিত্র সৃষ্টি করেছেন ওর ছবির পর্দায়। চিন্তাপর্ণিন্দী খাপ্রন, দুর্গা, সর্বজয়া, অনঙ্গ বউ, আবার বেশ কিছু আ সংবেদনশীল আত্ম-অনুসন্ধানী নারী চরিত্র সৃষ্টি করেছেন। চারুলতা, ঘরে বাইরের বিমলা, আবার প্রতিবাদী নারী চরিত্রও আমরা দেখি যেমন মহানগরের আরতি। তো নারীদের সত্যজিৎ রায় এই আমাদের এই দূরপাল্লার দেশে যেখানে আগে মনে করা হয় নারী আগে নারী তারপর মানুষ, তা নয়। তিনি নারীকে মানুষ হিসেবেই দেখেছেন, হ্যাঁ? এবং পুরুষ ও নারীকে আলাদা সুনির্দিষ্ট চরিত্র হিসেবেই দেখেছেন। এটা আমার মনে হয় সত্যজিৎ রায়ের প্রগতিশীলতার পক্ষে একটা বড় দিক বলে আমি মনে করি। আর মানুষকে সবকিছুর কেন্দ্রে রেখেছেন। নিয়তি নয়, প্রকৃতি নয়, ঈশ্বর নয়, মানুষই সবকিছুর মূল। এবং ওই যে ইংরেজিতে কথা আছে না, ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং। তো যেকোনো সমাজ, রাষ্ট্র, ধর্ম সবকিছু মানুষের কতখানি মঙ্গল করছে যেন এই বিচার থেকেই, এই অবস্থান থেকেই যেন তিনি সবকিছুকে বিচার করছেন সত্যজিৎ রায়। সেই ১৮-১৯ শতকের বঙ্গীয় রেনেসাঁ যা বাংলাকে আলোকিত করেছিল সে সময়, যার অসাধারণ কিছু আ সুফল আমরা পেয়েছি মাইকেলের মধ্যে, বিদ্যাসাগরের মধ্যে, এবং যার শ্রেষ্ঠ ফুল নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বেঙ্গল রেনেসাঁরই যেন এক ধরনের শেষ প্রতিভু, লাস্ট অফ দ্য মহিকানস ছিলেন সত্যজিৎ রায়। যাদের কাছে মানুষই মূল, ধর্ম নয়, ঈশ্বর নয়, বা অন্য কোনো দর্শনও নয়। মানবতাই হচ্ছে সবকিছুর মূল। সেই অর্থে আমি বলব যে সত্যজিৎ রায় ছিলেন যথার্থ অর্থে একজন রেনেসাঁ ম্যান। ধর্ম যা মানুষকে সংকুচিত করে, আটকে রাখে বা তার মানবতাকে বিকশিত হতে দেয় না, তার প্রতি, সে ধর্মের প্রতি যেন সত্যজিৎ রায় তেমন সহানুভূতিশীল ছিলেন না। দুটো ছবির কথা তো বলাই যায়। একটা হচ্ছে 'দেবী' আর একটি হচ্ছে 'গণশত্রু'। 'দেবীতে' তো উনি রীতিমতো পুরানো ট্যাবুকে ভেঙেছেন এবং এই ভারতবর্ষে যেখানে দেব-দেবী ইত্যাদি ইত্যাদির এত প্রভাব, সেখানে 'দেবীর' মতো একটি সাহসী ছবি, তাও সে ৬০-এর দশকে করতে পারা, রীতিমতো আমি বলব একটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ ছিল। একদম আইকনোক্লাস্ট ধরনের একটা কাজ তিনি করেছেন। আর 'গণশত্রুতেও' দেখিয়েছেন যে কিভাবে ধর্মের নামে ব্যবসা হয়। এখন তো আমরা জানি ধর্ম এবং কর্পোরেট পুঁজি কিভাবে হাত ধরাধরি করে চলে। তার একটা ভালো বড় ইঙ্গিত তিনি তার ওই 'গণশত্রু' ছবিতে দেখিয়েছিলেন। আসলে সত্যজিৎ রায় যিনি বলেছিলেন যে সৃষ্টির আদিতে একটা রহস্য রয়েছে বটে, কিন্তু ঈশ্বর নামে যে বিষয়টি প্রচলিত আছে বিভিন্ন ধর্মে, তাতে আমার কোনো আস্থা নেই। আসলে কি বলব, তিনি এক ধরনের অ্যাগনস্টিক ছিলেন, যদি এথিস্ট নাও হয়ে থাকেন। আর ধর্ম সম্পর্কে ওর একটা খুব যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ছিল, যেটা আমরা অনেকটা দেখি 'অপরাজিত'তে অপু বলছে ওর মায়ের মৃত্যুর পরে, যখন নানা ধর্মীয় বিধিবিধান পালন করার কথা বলছেন বৃদ্ধ ব্রাহ্মণকে, তখন অপু খুব সহজভাবেই বলছে, "সবকিছু কালীঘাটে সেরে নেব।" মানে এটা করতে হবে তাই করা, যেন কোনো বিশ্বাসের অবস্থান থেকে না। এবং আমার মনে হয় এটাই ছিল হয়তো সত্যজিৎ রায়েরও ধর্ম সম্পর্কে দৃষ্টিভঙ্গি। বিষয়বস্তুর ক্ষেত্রে সত্যজিৎ রায় যেন কিছুটা অতীতচারী থেকেছেন। সেই রবীন্দ্র যুগের আবহ বা সম্প্রতি শেষ হয়েছে এমন যুগটি মানে তিনি বেছে নিয়েছেন ওর ছবিগুলোতে মূলত। আসলে যেকোনো চলচ্চিত্রকারই তার যুগ বা তার কিছুটা আগে শেষ হয়েছে, সেই যুগে নিয়ে ছবি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ তিনি সেই যুগটা জানেন, প্রপস বেশ সহজে সংগ্রহ করা যায়। সবচেয়ে বড় কথা যে ওই যুগটা সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে। ফলে সেই যুগটাকেই তিনি চিহ্নিত করবেন। সত্যজিৎ রায়ও সেটা করেছেন, সেটাই স্বাভাবিক। এবং আমরা বাংলায় দেখব যে সেরা বাঙালি তারাই হতে পেরেছেন, যারা প্রাচ্য পাশ্চাত্যকে মেলাতে পেরেছেন। একজন বিদ্যাসাগর, একজন মাইকেল, একজন রবীন্দ্রনাথ যেভাবে স্বদেশ এবং পাশ্চাত্য সভ্যতাকে মিলিয়েছেন, এই ধারারই যেন একজন ছিলেন সত্যজিৎ রায়। যিনি একই সঙ্গে আন্তর্জাতিক মননের, আবার একই সঙ্গে গভীরভাবে দেশজ। এরকম একজন মানুষের হাত দিয়েই কিন্তু এই পথের পাঁচালী বা অপরাজিত নির্মাণ সম্ভব ছিল। একটা শিল্প হিসেবে সিনেমার আমার মনে হয় যে একটা দ্বৈততা আছে। একদিকে তার বিষয় দেশজ, কিন্তু আঙ্গিকে আবার আন্তর্জাতিক। তো এই যে একই সঙ্গে আন্তর্জাতিক মাধ্যম, আবার বিষয়বস্তুতে দেশজ হওয়া কাম্য। এই দুটোকে সত্যি তার চেয়ে ভালো আর কেই বা মেলাতে পেরেছেন। আর সমাজে বৈষম্য আছে, দারিদ্র্য আছে, শ্রেণীদ্বন্দ্ব আছে। এই ক্ষেত্রে রায়ের দৃষ্টিভঙ্গি যেন অনেকটা যতটা না শ্রেণী সংগ্রাম জাতীয় কিছু, তার চেয়ে যেন ব্যক্তি মানুষের মনোজগতের পরিবর্তন। একটা উদাহরণ দিই যে হীরক রাজার দেশের শেষে যখন সবাই মিলে বিদ্রোহ হলো, দড়ি ধরে মারো টান রাজ হবে খান খান। আমরা দেখি যে সেই হীরক রাজার দেশে সেই অত্যাচারী রাজা সেও নিজেও সেই জনতার সঙ্গে মিলে দড়ি ধরে কান দিচ্ছে। মানে ব্যক্তি রাজা অত দোষ নয়, রাজতন্ত্রটাই খারাপ।
এই এই শাসনের ব্যবস্থাটাতেই গলদ। ব্যক্তিকে অত সমালোচনা করে লাভ নেই। তো এইটা হচ্ছে যেন রায়েরও দৃষ্টিভঙ্গি, হ্যাঁ? যে শ্রেণী সংগ্রাম নয়, ব্যক্তির মননের মানসিকতার পরিবর্তন করতে হবে। সত্যজিৎ রায়ের ছবি দেখতে, দেখতে আমার মাঝে, মাঝে মনে হয় যেন রায় আমাদেরকে দেশপ্রেম শিখিয়েছেন। অপরাজিত ছবির ওই দৃশ্যটার কথা চিন্তা করুন। ইন্সপেক্টর এসেছে, বালক অপু কি সাবলীলতায় আবৃত্তি করে, কোন দেশেতে তরুলতা সকল দেশের চেয়ে সেরা ইত্যাদি, ইত্যাদি। এবার একটা গভীর দেশপ্রেমের আবেগে আমাদের মনটা ভরে ওঠে। আমরা দেখি যে স্কুল ইন্সপেক্টরের মুখে একটি স্মিত হাসিয়া এবং মাস্টারও যেন খুব প্রসন্নভাবে চাইছে বালক অপুর দিকে। সবই হচ্ছে আমাদের দেশপ্রেমের আবেগটাকে যেন উনি বুদ্ধ করতে পারলেন। এবং একইভাবে গুপি গাইন বাঘা বাইনে যখন আমাদের গুগা বাবা গান ধরে সেই রাজার দেশে যে মহারাজা তোমারে সালাম আমরা বাংলাদেশ থেকে এলাম, তখন এই বাংলার মানুষ হিসেবে আমাদের মনটাও যেন গর্বে ভরে ওঠে। তা আমি এটা বলতে দ্বিধা করব না যে সত্যিটাই আমাদেরকে বাংলাকে ভালোবাসতে শিখিয়েছেন, আমাদের স্বদেশকে ভালোবাসতে শিখিয়েছেন। একটা চমৎকার স্বাস্থ্যকর কৌতুকময় দৃষ্টি যেন রায়ের থাকে জীবনকে দেখবার। ওর ছবিগুলোর অনেক দৃশ্যের কথা কল্পনা করুন, যেমন চারুলতায় অপেরা গ্লাস দিয়ে চারুর পথচারী দেখার চেষ্টা, বা সমাপ্তি ছবিতে সেই শহুরে বাবুর কাদার মধ্যে আছাড় পড়া, গুপি গাইন ও বাঘা বাইনের নানা তেজস্মাতি কাণ্ড, পথের পাঁচালীর সেই অসাধারণ পাঠশালা দৃশ্যের সেই প্রসন্ন মোদি যখন বলছে এই সেই জলস্থান মধ্যবর্তী এবং তার সঙ্গে ঘটনা ঘটে যাওয়া আনুষঙ্গিক ঘটনা বলি, এবং বৃষ্টির প্রথম ফোঁটাটাও যেন পড়বে কারো মাথায় টাকের উপরে, বলতে যেখানে জায়গায় পড়তে পারতো, কিন্তু এই যে কারো মাথায় টাকে পড়েছে, এটা এমন একটা কি বলবো অনাবিল আনন্দের এবং কৌতুক পরিবেশ সৃষ্টি করে। এবং এটাই সত্যিই তাই যে জীবনে দুঃখ আছে, দারিদ্র্য আছে, কষ্ট আছে, কিন্তু জীবনে হাসি আনন্দ আছে। একজন শিল্পী তো সবটাই দেখাবে। কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে সত্যজিৎ রায়ের এত এত চলচ্চিত্রের মধ্যে ওর আসলে জীবন দর্শনটা কি, কি উনি বলতে চেয়েছেন, আমার কেন জানি মনে হয় যে উনার মূল বলার বক্তব্যটা বোধহয় এটা ছিল যে সেই উপনিষদে আছেন না যে চরের প্রতি এগিয়ে চলো, এগিয়ে চলো। ওর ছবিগুলোর অনেক ছবির শেষটা চিন্তা করুন। অপু ট্রিলজির কথা। ৩ টে ছবি শেষ হয়েছে কিন্তু পথে বেরিয়ে পড়া, হ্যাঁ? চরের বেতি। এত দুঃখ কষ্টের পরে ওই সর্বজয় পরিবারটি কিন্তু পথে বেরিয়ে পড়ল গরুর গাড়িতে করে। তারপরে অপরাজিতয় মায়ের মৃত্যুর পর অপু তখন সে তরুণ একা পেরিয়ে পড়ে পৃথিবীর পথে। এবং অপু ট্রিলজির শেষ ছবি অপুর সংসারের শেষ শটটি খুবই, খুবই প্রতীকী। এবারে অপু একা নয়, পিতার কাঁধে তার বালক পুত্র, বর্তমানের কাঁধে ভবিষ্যৎ। এগিয়ে যাচ্ছে তারা আগামীর দিকে। ওইখানেও এগিয়ে চলা, চড়েই গতি। এটাই যেন সত্যজিৎ রায়ের জীবন দর্শন। এবং এই সামনে এগিয়ে চলা, এই এগিয়ে চলার দর্শনটাই যেন সত্যজিৎ রায়কে চিরকালের জন্যে আধুনিক এবং প্রগতিশীল করে রেখেছে। এবং এই যে এক জায়গায় পড়ে থাকা, এটা যেন সত্যি ঠিক পছন্দ করছেন না। আমরা পথের পাঁচালীতে সেই যুগের জবানিতে সেইটা উপলব্ধি যেন টের পাই, যখন সে নিজেও নানা জীবনে ঘাত-প্রতিঘাত খেয়েছে নানাভাবে। তখন সে সেসব বলছে, এই এক জায়গায় পড়ে থাকা, এই কোনো কাজের কথা নয় ছোটবাবু। এ মানুষকে বড় ছোট করে দেয়। আমাকে নিজেকে দিয়েই তো দেখছি। এই যে আত্ম-উপলব্ধি যে সে যে এত সংকীর্ণ মনা হয়েছে, তার কারণ এই একই জায়গায় আজীবন কাটানোর ফলে তার মনটাও খুব ছোট হয়ে গেছে। তাই বেরিয়ে পড়ো, দেখো, বিশ্ব দেখো, জগৎ দেখো, উপনিবেশিদের সেই বাণীর চরিত্রটি যেন সত্যজিৎ রায়েরও দর্শন। সিনেমার সব রকম ব্যাকরণ মেনেই যেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলো তৈরি। কেবল সংলাপ না, সংলাপটিও অসাধারণ, কিন্তু কম্পোজিশন, ক্যামেরা পজিশন, লাইট, লেন্স ইত্যাদি, এবং এই সবটা নিয়েই কিন্তু ওর ছবিগুলি একটা অনন্য সিনেমা হয়ে উঠেছে। আমি উদাহরণ বলি, কম্পোজিশনের কথাই বলি। সঠিক ক্যামেরা কোণ এবং কখনো অবলিক অ্যাঙ্গেল, কখনো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের কথা বিশেষ করে বলবো এই কারণে, ত্রিভুজ আকৃতির যে কম্পোজিশন, এটা খুব ধ্রুপদী একটা কম্পোজিশনাল মোটিভ। এবং শুধু ফিল্ম মেকাররা নয়, পেইন্টার্স, আর্কিটেক্ট অনেকেই কিন্তু এই ট্রায়াঙ্গেলের প্রতি ফ্যাসিনেশন বোধ করেছেন, হ্যাঁ? পিকাসোর তো একটি যুগই গেছে যখন তিনি এই ত্রিভুজ আকৃতি নিয়ে কাজ করেছেন একজন শিল্পী হিসেবে। তো সত্যজিৎ রায়ের এই ট্রায়াঙ্গেলের ব্যবহারের দুটো উদাহরণ দেখি। ট্রায়াঙ্গেল কেন শিল্পীরা পছন্দ করেন? কারণ এর দুটো দিক আছে। একটা দ্বান্দ্বিকতা আছে। একদিকে এটা দ্বন্দ্ব, সংঘাত, ৩ টে চরিত্রের ট্রিপল পয়েন্ট অফ ইন্টারেস্ট এর দ্বন্দ্ব। আবার এর মধ্যে একটা হারমোনিও আছে, হ্যাঁ? ২ রকমই আছে। তো সম্পূর্ণ বিপরীতধর্মী। যেমন পথের পাঁচালীর ওই শটটির কথা চিন্তা করুন, যেখানে দুর্গা একটা ফল চুরি করে এনেছে পেয়ারা বোধহয়, এবং
ও শেয়ারিন্দি ঠাকুর বারান্দায় বসে সলা পরামর্শ হচ্ছে। এ সময় ত্রিভুজের ৩য় অ্যাঙ্গেলের মতো এসে দাঁড়ালে সর্বজয়া। এবং এই যে চমৎকার একটা দ্বান্দ্বিক কম্পোজিশন, মানে সংলাপ নেই কিন্তু যে কেউ দেখে বুঝবে এখানে একটা সংঘাত চলছে, দ্বন্দ্ব চলছে। এটা হচ্ছে সিনেমার ভাষা যে ক্যামেরার পজিশন, ক্যামেরা থেকে চরিত্রদের দূরত্ব, চরিত্রদের পারস্পরিক দূরত্ব এবং তাই দিয়ে একটা কৌণিক অবস্থান সৃষ্টি করে। এখানে উনি ত্রিভুজ সৃষ্টি করেছেন এবং ত্রিভুজের যে সিনেমাটিক যে আ প্রতীক সেই দ্বন্দ্বটা উনি খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন সংলাপ ছাড়াই। আবার এর বিপরীতটা যেখানে হারমোনিক সবকিছু ভালো, আনন্দময়, সুখী মুহূর্ত সেটাও কিন্তু ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য। সেটার উদাহরণ আমরা পথের পাঁচালী থেকে দেখতে পাই। অপু পাঠশালায় যাচ্ছে, বাড়ির ছেলেটি ১ম বৃহত্তর জগতে যাচ্ছে, যাকে নিয়ে অনেক স্বপ্ন এই গরিব পরিবারটির। দিদি চুল আঁচড়ে দিচ্ছে, মা তাকিয়ে হাসছে। অপু একটু লাজুক মুখে দাঁড়িয়ে আছে। একটা অসাধারণ সুন্দর কম্পোজিশন। হারমোন, মানব পরিবারের সুখী পরিবারের হারমোনি। হ্যাঁ, দুঃখ আছে, দারিদ্র্য আছে, তারপরেও পরিবারটি সুখী। ওইটা শুধু যে আমাদের ভালো লেগেছিল তা তো না। এটা ইউনেস্কো সে বছর নানা বর্ষ পালন করেন না? নদী বর্ষ, অমুক বর্ষ। তো তেমনি সে বছর ছিল মানব পরিবার বর্ষ, ইয়ার অফ হিউম্যান ফ্যামিলি। পোস্টার হিসেবে সত্যজিৎ রায় এই ছবির স্টিলটাকে ব্যবহার করেছিলেন। খুব চমৎকার পছন্দই আমি বলব। কারণ মাত্র একটি শটের মধ্যে একটি সুখী পরিবারের, যারা দরিদ্র কিন্তু তারা সুখী। এর চেয়ে ভালো চিত্রায়ন তো আমি আর দেখি না। তো সেজন্য বলছি যে চলচ্চিত্রের যে ভাষা, কোন অ্যাঙ্গেলে ছবিটা ধরা হবে, কোন কম্পোজিশন মোটিভ সৃষ্টি করা হবে, এসব ব্যাপারে সত্যজিৎ খুব সচেতন একজন ফিল্ম মেকার ছিলেন। এটা মনে করার কোনো কারণ নেই যে যেমন হয় না অনেক গেয় শিল্পী হঠাৎ করে একটা অসাধারণ লাইন লিখে ফেলেন, অনেক লোককবি। সেরকম কিছু নয়। সত্যজিৎ রায় অত্যন্ত মেধাবী, আধুনিক চলচ্চিত্রের শিক্ষায় অত্যন্ত শিক্ষিত একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যার প্রতিটি ফ্রেমের পেছনে অনেক চিন্তা, অনেক মেধা, মনন, অভিজ্ঞতা কাজ করেছে। এগুলো হঠাৎ করে একেকটা এরকম অসাধারণ ইমেজ সৃষ্টি হয়নি। এবং সে কারণেই ওর ১ম ছবি থেকে বিদেশীরা ওকে চিনতে পেরেছিলেন এবং উনি ভারতবর্ষে যে একটি সত্যিকারের প্রতিভাবান ফিল্ম মেকার আবির্ভাব ঘটেছে তা তারা ১ম দিকেই বুঝতে পেরেছিলেন। সিনেমা শিল্পের বড় উপাদান বা চলচ্চিত্রকারের হাতে একটা বড় অস্ত্র থাকে লাইটিং, আলোর ব্যবহার। হ্যাঁ? এমনও বলা হয় যে সিনেমার কিছু না পেইন্টিং বাই লাইটিং, হ্যাঁ? আলো দিয়ে ছবি আঁকা। তো আলোর মূলত অনেক রকম ব্যবহৃত হয়। তো মোটা দাগে আমরা বলি ২ রকম লাইটিং হয়। একটা হাই কি লাইট, লো কি লাইট। হাই কি হচ্ছে উজ্জ্বল আলো যাতে সুখ, আনন্দ এগুলো দেখানো হয়। লো কি লাইট যেখানে আলো একটু কম থাকে, অন্ধকার, দুঃখ, বেদনা, দারিদ্র্য, মৃত্যু ইত্যাদি। তা আমরা সত্যি যেকোনো দুটো ছবি থেকে উদাহরণ দিই যে ধরেন লাইটিং এর এই ব্যবহারের ক্ষেত্রে। ধরুন হাই কি লাইটের চারুলতার ওই দৃশ্যটার কথা চিন্তা করুন। চারু এবং তার দেবর তারা বাগানে গেছে। ২ টি তরুণ-তরুণী যারা পরস্পরকে পছন্দ করে। পুরো দৃশ্যটাই হাই উজ্জ্বল আলোয় নেওয়া। হাই লাইটের একটা চমৎকার উদাহরণ এবং ওই লাইটিং এর কারণেই আপনার মনটা উৎফুল্ল হয়ে ওঠে। হ্যাঁ? আবার ধরুন যে দুঃখ বেদনার কথা যদি বলি মৃত্যু, আ পথের পাঁচালীর দুর্গার মৃত্যুর দৃশ্যটা কল্পনা করুন। লো কি লাইট, খুব কম আলো, ছায়া একটু বেশি। এবং সেই কম আলোতে অত্যন্ত করুণ একটি দৃশ্য ঘটছে, দুর্গার মৃত্যু ঘটছে। তো এই যে সর্বজয়া নানাভাবে চেষ্টা করছে কোনোভাবে মৃত্যুকে ঠেকানো। কিন্তু জানালা দরজা দিয়েই মৃত্যু যেন ঢুকে পড়ছে এবং আমরা দেখলাম যে ছবির যে চরিত্রটাকে সবাই খুব ভালোবেসে ফেলেছিল, সেই হতভাগিনী দুর্গা এই দৃশ্যে মারা যাচ্ছে। এছাড়া লাইটিং এর ক্ষেত্রে আরেকটি বিষয় ফিল্ম মেকাররা খুব ব্যবহার করেন সিলুয়েট। বার্গম্যান, বার্কিগুড অসামান্য সব সিলুয়েট ব্যবহার করেছেন। সত্যজিৎ রায়ও করেছেন। পিগাইন বাঘাবাইনে যদি আপনারা ভূতের নাচের দৃশ্যটা দেখবেন কি দক্ষতার সঙ্গে উনি সিলুয়েট ব্যবহার করেছেন। সিলুয়েট মানে যেখানে চরিত্রটি সামনে না থেকে পেছনে থাকে এবং ওইভাবে এটা তোলা হয়। এছাড়া আ ওর যে ক্যামেরাম্যান ছিলেন সুব্রত মিত্র যিনিও অসাধারণ আরেকজন প্রতিভাবান শিল্পী বলব, ক্যামেরা শিল্পী। দুজনে মিলে বাউন্স লাইট বলে একটি জিনিস সৃষ্টি করেন যেটা এই ধরনের লো বাজেট ছবির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং একটা ওদেরই মৌলিক সৃষ্টি বলব। লাইট বাউন্স করে একটি ইনডোরে ঘরকে তিনি আলোকিত করা এবং যে একই সঙ্গে খুব নান্দনিক এবং খুব কার্যকরী। কারণ কৃত্রিমতায় অনেকখানি দূর করে ফেলা যায় লাইটের এই বাউন্স লাইট দিয়ে। এই কারণেও আমরা সত্যজিৎ রায়ের কাছে কৃতজ্ঞ। উনি এবং ওর ইউনিক এই বাউন্স লাইটের প্রচলন করেন আমাদের চলচ্চিত্রে। সিনেমার ভাষার ক্ষেত্রে অ্যা
ইমেজ অনুযায়ী শট নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি যে ইমেজ সাইজ অনুযায়ী যে পর্দায় কতখানি জুড়ে থাকবে একজন মানুষের মুখ বা দেহগহ বা পুরো দৃশ্যটি। তো এক্ষেত্রে একটা তো খুবই কার্যকর মাধ্যম হচ্ছে চরিত্র বোঝার ক্ষেত্রে, মানব চরিত্র বোঝার ক্ষেত্রে ক্লোজ আপ। ক্লোজ আপের মাধ্যমে আপনি মানুষের দুঃখ, অভিমান, রাগ, ক্ষোভ, আনন্দ এত চমৎকারভাবে দেখাতে পারেন। মানে অলমোস্ট সেই ডিকেন্সীয় ভাবে যেভাবে ডিটেইল বর্ণনা করেন ডিকেন্স। আপনি জাস্ট আ ক্যামেরার কাছে নিয়ে একটি চরিত্রের মুখে আ অবয়ব আপনি তুলে ধরতে পারেন। এক্ষেত্রে সত্যজিৎ রায় অসাধারণ। আমি একটা ক্লোজ আপের উদাহরণ দিই। পথের পাঁচালীতে ইন্দির ঠাকরুন ওই বাড়ি থেকে বিতাড়িত হচ্ছে। আগেও হয়েছে কিন্তু এইবারে সে বুঝতে পারছে যে আর এখানে তার আশ্রয় হবে না এই ভিটায়। মানে সর্বজয়া এবারে খুব কঠোর। তো ইন্দির ঠাকরুন একটু চেষ্টা করলো, একটু হাসি, সর্বজয়ার মনটা জয় করার। যখন বুঝলো হচ্ছে না, তাকে চলে যেতে হবে এবং সে তার মুখ অসাধারণ ক্লোজ আপ, কি চমৎকার অভিনয় করেছেন বৃদ্ধা। মুখে যেন মৃত্যু নেমে এলো এবং আমরা দেখব এরপরেই বৃদ্ধা এই বাড়ি ছেড়ে যে মারা যাবেন। অসাধারণ অ্যাকশন, একটা কালজয়ী ক্লোজ আপ আমি মনে করি। আরেকটা আমরা দেখি সবসময় ফিল্মে একটা ভাষার একটা অংশ টু শট। যখন দুটো চরিত্রকে খুব আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়, সেটা তারা রোমান্টিক কাপল হতে পারে। তাদের মধ্যে বৈরিমূলক সম্পর্ক হতে পারে। পিতা-মাতা, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, দুই বন্ধু। টু শট খুবই বহুল প্রচলিত একটা চলচ্চিত্রিক ইমেজ সাইজ। এই পথের পাঁচালীর কথাই বলি যেহেতু এই ছবিটি সবারই কাছে পরিচিত। আমরা দেখব প্রচুর টু শট আছে দুর্গা এবং ইন্দির ঠাকরুনের। দুজনই যেন কোনো ২ হতভাগিনী চরিত্র। ইন্দির ঠাকরুন যিনি জীবনে কোনো সুখ পাননি। সারা জীবন তিনি বঞ্চিতা, দরিদ্রই বৃদ্ধা। এখানে ওখানে আশ্রয় খুঁজে বেড়ান। দুর্গা যে তার জীবনে বেড়ে ওঠার সময় বঞ্চিতা বালিকাটি শেষে মারাও গেল। ওদের দুজনের কোথাও একটা মিল আছে, কোথাও একটা আত্মিক মিল আছে। একটা মিল হচ্ছে দুজনেই একটু খেতে ভালোবাসে। ছোটখাটো চুরি-টুরি করতে তাদের আপত্তি নেই। জীবনকে তারা উপভোগ করতে চায়। কিন্তু জীবন এত নির্মম যে সেটুকু তাদের দেয় না। তাদের চাহিদা খুব সামান্য, সেটুকুও পায় না। আরেকটা ক্ষেত্রেও দুজনের খুব মিল আছে। এই ছবির শেষে কিন্তু এই দুটো চরিত্রই মারা যাবে। সে কারণেই আমরা দেখি যে সত্যজিৎ রায় এই দুটো চরিত্রকে অসামান্য কিছু ক্লোজ আপে একসাথে ফ্রেমবন্দি করেছে। ক্যামেরা মুভমেন্টেও সত্যজিৎ রায় অনন্য। ওই যে আমি বলেছি যে চলচ্চিত্র ব্যাকরণের সমস্ত নিয়ম মেনেই যেন সত্যজিৎ রায়ের ছবি এদিক তৈরি। প্যানের যে নানা রূপ আছে যে প্যান কখনো দ্রুত হয়, কখনো ধীর লয়ের হয়। এই যে লয়ের যে ওঠানামা সঙ্গীতের মতো, এইটাতে সত্যজিৎ রায় প্যানে কিভাবে ব্যবহার করেছেন। আমরা যে চারুলতার ছবিতে দেখি, চারুর সেই নিঃসঙ্গ চারুর দুপুর কাটে না লম্বা গ্রীষ্মের দুপুর। সে এখানে যায় তো বই নাই, বঙ্কিমের একটু গুনগুন করে গান গায়। একবার তার অপেরা গ্লাসটা নিয়ে আসে, পথচারী দেখতে চায়। জানালার খড়খড়ি দিয়ে। এই যে সময়গুলিতে অসাধারণ কিছু প্যান আছে এবং যেটা দেখার বিশেষ বিষয় হচ্ছে যখন সে কোনো সিদ্ধান্ত নিয়েছে তখন প্যানটা দ্রুত লয়। তখন সে দৃঢ়ভাবে কোনো দিকে কাজে এগিয়ে যাচ্ছে। আর যখন সে যে বুঝতে পারছে না, মনস্থির করতে পারছে না, প্যানটা ধীর লয়ে যাচ্ছে এবং ওই ধীর লয় এবং দ্রুত লয়ের গতির মধ্য দিয়েই কিন্তু আমরা চারুর মনের জগতের খবর পাচ্ছি যে কখন সে খুশি, কখন সে একটু অস্থির, কি করবে বুঝতে পারছে না এবং তার নিঃসঙ্গতা যেন ফুটে উঠছে এই প্যানগুলোর মধ্য দিয়ে। ক্যামেরা মুভমেন্টের আরেকটি খুব বহুল প্রচলিত আঙ্গিক হচ্ছে ট্র্যাক শট, হ্যাঁ? সত্যজিৎ রায় যেন ট্র্যাক শট কিছু নিয়েছেন, আমি বলব খুবই চমৎকার নিয়েছেন। পথের পাঁচালীর একটা দৃশ্যের কথা বলি। বিয়ে হচ্ছে ওর প্রতিবেশী বাড়ির মেয়েটির। কিন্তু বুঝতে হবে যে পথের পাঁচালী খুব লো বাজেট ছবি। ফলে বিশাল বিয়ের আয়োজন দেখানো তো ওর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু দেখেন কি বুদ্ধিদীপ্তভাবে উনি জোনটা ছোট করে ট্র্যাক শট নিয়েছেন। কয়েকটা পিলার আছে এবং সেখানে মাঝে নারীরা কাজ করছেন। কেউ বেগুন কাটছেন, কেউ ফুলকপি কাটছেন, কেউ কুমড়া ইত্যাদি মাছও একটা দেখি আমরা উনি হয়তো এগুলো কিনেছিলেন অল্প কিছু আয়োজনে। কিন্তু যখন ট্রাক শটটা ১ম থেকে শুরু হলো শেষ পর্যন্ত গেল, আমাদের মনে হবে যে একটা বিশাল বিয়ের আয়োজন চলছে। কিন্তু খুব বেশি কিছু উনাকে হয়তো জোগাড় করতে হয়নি। অল্প কিছু আনাজ কিনেছেন, একটু মাছ কিনেছেন ইত্যাদি। তো এইটা হচ্ছে খুব বুদ্ধিদীপ্ত ট্রাক শটের ব্যবহার এবং ১ম ছবিতে এগুলো করতে পারা কিন্তু কম দক্ষতার পরিচায়ক না। আরেকটি উদাহরণ দিই, সেটি হয়তো আরো শিল্পীতে একটা উদাহরণ হবে। অপুর সংসারে। অপু তো বেড়াতেই গিয়েছিল খুলনায়। সেই ভৈরব নদীর পাড়ে সুন্দর দৃশ্য। বন্ধু পুলুর কৃষ্টিত বোনের বিয়ে, বরযাত্রী আসছে এবং সেই সুন্দর হি ইজ এ জলি গুড ফেলো মিউজিক বাজছে এবং ব্যান্ড এবং ওরা আসছে। তারপরে ট্র্যাক শুরু হলো। আমরা দেখলাম ট্র্যাক চলছে। শেষে আমরা দেখলাম যে বরযাত্রীদের ছেড়ে
অপু ঘুমিয়ে আছে তার পাশে বাঁশি এবং একটা পরোক্ষ ইঙ্গিত যে এই বিয়ের আসল বর কে? কারণ একটু পরে আমরা জানবো যে ওই বর পাগল ছিল, ওই বিয়ে হবে না এবং যেহেতু একটি সময়ের মধ্যে বিয়ে দিতে হবে লগ্ন ভ্রষ্টা যাতে না হয়ে যায় মেয়েটি, সেই কারণে অপুর সঙ্গে বিয়ে হলো মেয়েটির। তো এই যে ট্র্যাক শটের মধ্য দিয়ে একটা চমৎকার ইঙ্গিত দেওয়া যে এই বিয়ের আসল বর কে? এটা খুবই, খুবই বুদ্ধিদীপ্ত একটি শৈল্পিক শট বলে আমার মনে হয়েছে। সিনেমায় ফ্রিজ শট প্রচুর ব্যবহার করা হয়। সাধারণত সিনেমার শেষ দৃশ্যে ফ্রিজ শট হয়। কারণ ফ্রিজ হওয়ার পরে তো আর সময়কে টেনে নেওয়া যায় না। সেই আমাদের 'পুরান-দের ব্লোজ টু ফোর্স' শটটির কথা আপনাদের সবার তো মনে থাকতে পারে যখন ছেলেটি ঘুরে গেল সে সর্ষে বিচের যে আর যেতে পারছে না দৌড়ে কোথায় যাবে? সামনে সাগর। মানে পালাবার পথ নেই। জীবনকে ফেস করেই এই জীবনে বাঁচতে হবে। এরকম শেষ শটে ফিশ শট একটি অসাধারণ সত্যজিৎ রায় ব্যবহার করেছেন। সেটা হচ্ছে চারুলতাতে। চারুলতাতে যখন ভূপতি বুঝতে পারলেন যে চারু তার দেবরের প্রতি আকৃষ্ট এবং সে খুব হতাশ এবং গভীর বেদনা নিয়ে ঘোরাগাড়ি করে ঘুরে তারপর সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরল, চারুর হাতে একটা আলো সে হাত বাড়িয়ে দিল, "এসো।" ভূপতিও হাত বাড়িয়ে দিল। কিন্তু হাত দুটো মিলেও যেন মিলল না। কোথায় একটু ফাঁক থেকে গেল। গল্পটির নাম ছিল রবীন্দ্রনাথের 'নষ্ট নীত'। তারা তাদের নীতটা নষ্ট হয়ে গেল। তারা আজ আর সুখী হতে পারবে না কখনো। অসাধারণ একটি ফ্রি শট দিয়ে সত্যজিৎ রায় এই ইঙ্গিতটা দিয়ে রাখলেন। আরেকটি হচ্ছে যে স্লো মোশন। হুম? স্লো মোশন নানা কারণে করা হয় একটা দৃশ্যকে রোমান্টিকীকরণ ইত্যাদি, ইত্যাদি। তো আমরা দেখি যে অন্যরকম একটি স্লো মোশন বিমলা তখন তো এই ধরনের ধনী জমিদার পরিবারের গুলোতে তো নারী অসহ্য স্পর্শতে তো বাইরে যাওয়ার কথা নয়। কিন্তু তার স্বামী যেহেতু প্রগতিশীল মানুষ, সে তার স্ত্রীকে তার বন্ধুর সঙ্গে পরিচয় করাতে নিয়ে আসছে বাড়ির বাইরে, অন্দরমহল, বাইরের মহল। এবং যখন অন্দরমহলের দরজা থেকে বিমলা বাইরে ভেসে আসছে, আমরা দেখি যে বিমলার তো অপার আনন্দ, ঔৎসুক্য, কৌতূহল এবং ওই সময় আমরা দেখছি যে উনি ইচ্ছা করে একটা স্লো মোশন করলেন। বিমলার মনোজগতে খবর যেন আমাদের দিলেন যে সে খুব এক্সাইটেড, সে খুব কৌতূহলী এবং তার তার কাছে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এবং এইজন্য ইচ্ছা করে নরমাল স্পিডে না রেখে সত্যজিৎ রায় খুব বুদ্ধিদীপ্তভাবে ওই শটটি স্লো মোশন করে দিয়েছে। মিজোসিং সিনেমার একটি বহুল ব্যবহৃত আঙ্গিক। বিশেষ করে যারা নিউরোলজিস্ট আঙ্গিকে ছবি করেন বা আন্তঃমানবিক সম্পর্কে নিয়ে ছবি করেন, অনেকগুলি চরিত্র নিয়ে ছবি করেন। তাদের নাটকে যেমন ব্লকিং খুব দরকার হয়। কে কোথায় দাঁড়াবে, কে কোন লাইটটা নেবে, কে এই ডায়ালগটা দিয়ে সরে যাবে, কে এগিয়ে আসবে। সিনেমাতেও সেটা করা হয় এবং সিনেমার ভাষায় আমরা একে বলি মিজোসিন। এখানে বিষয়টা আরো জটিল কারণ এখানে শুধু চরিত্রগুলির মুভমেন্টই থাকে না, ক্যামেরাও তো মুভ করে। ক্যামেরা একবার এখানে থাকে, ওখানে থাকে, সেখানে থাকে। অত্যন্ত বিশদে যদি আপনি হোমওয়ার্ক করে না যাওয়া হয় চিত্রনাট্যে বা শর্ট ডিভিশনে, একটা ভালো নিখুঁত মিউজিক তৈরি করা কিন্তু সহজ না। এবং আমরা দেখব সত্যজিৎ রায় তার ১ম ছবিতেই কত চমৎকার মিউজিক করেছেন। ওই দৃশ্যটার কথা কল্পনা করুন যে পুঁতির মালা চুরি করার ওই অভিযোগ এসছে দুর্গার বিরুদ্ধে এবং সে দজ্জাল সেজে বউ তার বাহিনী নিয়ে এসছে এবং নানা সংলাপ চলছে, উত্তেজনা বাড়ছে। সেখানে অনেকগুলি ৬৭ টি চরিত্র। এবং আমরা দেখব যে কিভাবে চমৎকার ক্যামেরা পজিশনস দিয়ে আগাবে, কে একটু পিছিয়ে আসবে, হ্যাঁ? ক্যামেরা তখন কোন অ্যাঙ্গেলে যাবে। এই সমস্ত নিশ্চয়ই খুব ছক্কাচা ছিল এবং আরো বুঝতে হবে যে অনেকগুলি শিশু ছিল যারা অভিনয় তেমন কিছু বোঝে না। তারা ৬ ইঞ্চি এদিক ওদিক দাঁড়ালেই কিন্তু কম্পোজিশনটা নষ্ট হয়। কিন্তু সেরকম কিছু হয়নি। এবং সেটার আমি বলব কৃতিত্ব দেব সত্যজিৎ রায়কে যে উনি এই চিত্রনাট্যে মিউজিকটা এত সুন্দরভাবে করেছিলেন এবং সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আমি বলব যে করেছিলেন না, এঁকেছিলেন। সত্যজিৎ রায় অন্য ক্ষেত্রে বলেছিলেন যে, "আমি কখনো পথের পাঁচালী দিয়ে চিত্রনাট্য পুরোটা লিখিনি, কিন্তু পুরোটা এঁকেছি।" ওই মাটির করতে গিয়ে। তো এই যে এঁকে ফেলাটা চিত্রনাট্যে এবং তার ফলে শর্ট ডিভিশনের কাজ অনেকখানি এগিয়ে থাকে। ক্যামেরাম্যানের কাজ অনেকখানি এগিয়ে থাকে। ও সেটাও আর্ট ডিরেক্টরের কাজ অনেকখানি এগিয়ে থাকে। এটা সত্যজিৎ রায় খুব বড় মাপের ফিল্ম মেকার বলেই ওর পক্ষে সম্ভব হয়েছিল। ১ম ছবিতেই এত চমৎকার একটা মিউজিক সিন শুট করা। মিউজিক ছাড়াও সিনেমায় শট সাজানোর যে আরেকটি যে পদ্ধতি আছে মন্তাজ পদ্ধতি, নানা রকম মন্তাজ হয়। তো সত্যজিৎ রায় মন্তাজ সৃষ্টিতেও কিন্তু অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। দুটি শট যাদের মধ্যে অনেক সময় কোনো সম্পর্ক নেই আপাতদৃষ্টিতে juxtapose করে বা পাশাপাশি রেখে একটা তৃতীয় অর্থ বের করা। একটি সহজ কিন্তু অত্যন্ত
কার্যকর একটা মন্তাজের উদাহরণ দিই ওর ছবি থেকে। অপহৃত ছবির কথা আপনাদের মনে আছে যখন হরিহর মারা গেল, মাথাটা বালিশে পড়ে গেল এবং সাউন্ড ট্র্যাকে সর্বজয়ার আর্তনাদে তো কী হলো, কী হলো? আমরা দেখলাম যে মাথাটা পড়ে গেল এবং এক ঝাঁক কবুতর উড়ে গেল গঙ্গার পাড়ে এবং এই যে বাংলায় আমরা প্রবাদ বলি না, প্রাণ পাখি উড়ে গেলে তো লিখতাম। মানে তারই যেন একটা চলচ্চিত্রিক রূপ আমরা দেখলাম এবং যে কেউ বুঝবে, যদিও মৃত্যুর কথা বলা হলো না, যে কেউ বুঝবে যে হরিহর মারা গেল। দুটি শট পাশাপাশি রেখে যাদের মধ্যে কোনো আপাত সম্পর্ক নেই, একটি চমৎকার মন্তাজ উনি সৃষ্টি করলেন এই দৃশ্যটা। তো তাই ছবি থেকে মন্তাজের আরও কিছু উদাহরণ দেওয়া যায়, কারণ ওর ছবিগুলো মন্তাজে একদম ভরা প্রচুর। যেমন ধরুন পথের পাঁচালী, সেই অসামান্য মন্তাজ, সাদা কাশফুল, তার পাশ দিয়ে ট্রেনটি যাচ্ছে, কালো ট্রেন, তারপর কালো ধোঁয়া এবং অসাধারণ একটা প্রতীকী ইঙ্গিত এই শটগুলি পাশাপাশি রেখে যে এই যন্ত্র সভ্যতা, এই আধুনিক সভ্যতা একসময় এই গ্রাম বাংলার সৌন্দর্যকে কিভাবে নষ্ট করবে, সবকিছু একসময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে এবং সমস্ত সৌন্দর্য একসময় হারিয়ে যাবে। একটা শটের মধ্য দিয়েই কিন্তু সত্যিটা এটা চমৎকারভাবে ফুটিয়ে তুললেন। আরেকটা মন্তাজের উদাহরণ দিই, এটা একটু অন্য ধরনের মন্তাজ, যাকে আমরা কেতাবি ভাষায় বলি হিস্টোরিক্যাল মন্তাজ। আইজেনস্টাইন ওর ছবিগুলোতে অসাধারণ হিস্টোরিক্যাল মন্তাজ ব্যবহার করেছেন, প্রতিক্রিয়াও করেছেন। হিস্টোরিক্যাল মন্তাজ হচ্ছে যেখানে ইতিহাসের কোনো অনুষঙ্গ থাকে। তো দেখুন এই যে আমাদের জলসাঘরের বৃদ্ধ জমিদার, যারা কিছুই নাই, দরিদ্র হয়ে পড়েছে, তার একটা হাতি আছে। হাতি কিসের প্রতীক? হাতি হচ্ছে সামন্ততন্ত্র, সেই পুরনো যুগ, হ্যাঁ, ইত্যাদি তার প্রতীক। ও তার যে প্রতিবেশী সুদের কারবার করে, অনেক নতুন টাকার মালিক, নব্য ধনী, তার একটা ট্রাক আছে। তো আমরা দেখলাম যে হাতিটা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে চড়ে এবং পাশ দিয়ে সেই নব্য ধনী ট্রাকটা গেল এবং ধুলায় ওই হাতিটা আচ্ছন্ন হয়ে গেল। তো এই যে একটা সাংঘাতিক প্রতীকী ইঙ্গিত যে নতুন যুগ যে আসছে, যন্ত্র সভ্যতা, পুঁজিবাদ, ধনতন্ত্র যাই বলি, এটা এই সামন্ত যুগকে হারিয়ে দেবে, এটাকে মুছে ফেলবে। সেই হাতি তো তারই প্রতীক, তাই না? তো এই ধরনের একটা বলতে পারেন বাংলার প্রায় ১৫০-২০০ বছর ইতিহাস, এই যে জমিদাররা যে হারিয়ে যাবে এবং নতুন নব্য ধনীরা সৃষ্টি হবে, যারা নগদ টাকার কারবার করে। তো এই যে পুঁজিবাদ আসছে, এই যুগটাকে তিনি যেন একটা ইমেজের মধ্য দিয়েই তুলে ধরলেন। আমি মনে করি এটা অত্যন্ত শক্তিশালী একটা হিস্টোরিক্যাল মন্তাজ। বাস্তব ঘরানার ছবি করার ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে ডিটেইলসটা সঠিকভাবে চিত্রায়ন করা। ডিটেইলস মানে নানা খুঁটি নাকি যত প্রপস, ড্রেস যা লাগে একটা ফিল্ম তৈরি করতে, সবগুলি যত নিখুঁত হবে, ডিটেইলসের প্রতি যত যত্নবান থাকবেন সেই ফিল্ম ইউনিটি, তাদের ছবি ততটা বাস্তবসম্মত হবে। ইংরেজিতে এটা কথা বলে গড ডুয়েলস ইন ডিটেইলস, হ্যাঁ? তো আপনি যখন সিনেমা তো আর কিছু না, সিনেমা কৃত্রিম। আমরা বাস্তবকে পুনঃসৃষ্টি করতে চেষ্টা করি। তার মানে প্রায় ঈশ্বরসুলভ কাজ করতে হয়। তার মানে ঈশ্বর যেমন ডিটেইলসের দিকে যত্ন রাখেন, আমাদেরকেও ডিটেইলসের দিকে তেমনি যত্নশীল হতে হয়। এবং এক্ষেত্রে আমি বলব সত্যিকারের একজন মাস্টার। ওর ছবির, ওর প্রপস, ড্রেস এবং অন্যান্য বিষয়ে ডিটেইলসের প্রতি ওরা এত যত্নশীল থাকেন। হয়তো এক্ষেত্রে উনি বিশেষ সহায়তা পেয়েছিলেন আরেকজন অসামান্য প্রতিভাবান শিল্প নির্দেশক বংশীচন্দ্র গুপ্তের, নিজেও শিল্পী ছিলেন এবং তাদের এই যে যৌথ টিম, তারা প্রত্যেকটি বিষয় খেয়াল করুন ডিটেইলসে। যেমন ইন্দি ঠাকুরনের কাঁথাটাও হবে ছেঁড়া, তার যে ঘটিটা সেটাও টোল খাওয়া, হয়তো কখনো পড়ে গিয়েছিল। এটা খুবই বাস্তবসম্মত এবং এই যে প্রতিটা ডিটেইলসের দিকে নজর রাখা, তা যেমন বাস্তবতাগুলো ফুটে ওঠে সুন্দরভাবে, চরিত্রটাও বেরিয়ে আসে তেমনিভাবে, তার সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান ইত্যাদি। তো ডিটেইলস সিনেমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সত্যজিৎ রায় এ ব্যাপারে একজন সত্যিকারের মাস্টার ছিল। সাহিত্যে যাকে আমরা সিম্বল বলি বা প্রতীক, সিনেমায় প্রতীকেরও ব্যবহার হয়। একটা উদাহরণ বলি পথের পাঁচালী থেকেই। ইন্দি ঠাকরুন, তার তো একটু লোভ আছে টয়টার জীবনের। তো সে ওপাড়ার রাজু নওয়ানা দিয়ে একটা নতুন চাদর কিনে দিয়েছে। সে আনন্দে বুড়ি গ্রামে ঘুরছে। এর আগে সর্বজয়ার সঙ্গে তার একবার ঝগড়াও হয়ে গেছে এই বিষয় নিয়ে যে এখানে ওখানে চেয়ে বেড়ায় বুড়ি। এখন দেখা যাচ্ছে যে বুড়ি বিষণ্ণ মনে তার লাঠি নিয়ে পুজো হয়ে দাঁড়িয়ে আছে একটা পুকুর পাড়ে। পাশে একটা মরা কাঠ, বড় গাছের অংশ। আর কিছু শিশু তারা খেলা করছে, ছুটাছুটি করছে এবং তারা ছুটে যাচ্ছে এবং ওই মরা কাঠটাকে তারা ডিঙিয়েই পার হয়ে যাচ্ছে, যার পাশে ইন্দির ঠাকুর দাঁড়িয়ে আছে। ও যেন মনে হচ্ছে যে জীবনই যেন এই বৃদ্ধকে পার হয়ে গেল, হ্যাঁ?
এবং আমরা জানবো যে কিছুক্ষণ এই ছবির কিছু পরেই হয়তো এই বৃদ্ধের মৃত্যু ঘটবে। তো এই যে জীবন অতিক্রম করে যাচ্ছে যেমন মরা কাঠটা গতি করে গেছে শিশুরা, তেমনি ইন্দির ঠাকরুনকেও জীবন যেন অতিক্রম করে যাচ্ছে। এবং এইভাবে তুলে ধরা একটা একটা প্রতীকের মতো যে জাস্ট একটা মরা কাঠ পড়ে আছে। এগুলো সত্যিকারের খুব চমৎকার একটা শৈল্পিক দৃষ্টি ছাড়া একজন পরিচালকের পক্ষে তুলে ধরা কঠিন। এবং সত্যজিৎ রায়ের সেটা ছিল। সত্যজিৎ রায়ের ছবির আরেকটি খুব শক্তিশালী দিক আমি বলব সংলাপ। সংলাপ লেখার ক্ষেত্রে একটা অসাধারণ দক্ষতা ছিল। জীবন অনুযায়ী, চরিত্র অনুযায়ী উনি সংলাপ লিখতে জানতেন। এবং সংলাপের মধ্য দিয়েই যেন চরিত্রটা রূপ পেয়ে যায়। চরিত্রই তো মূল। যেকোনো শিল্পের ক্ষেত্রে, যেকোনো চলচ্চিত্রের ক্ষেত্রে মানব চরিত্রকে ফুটিয়ে তোলাই মূল কাজ। এক্ষেত্রে সংলাপ একটা বড় হাতিয়ার একজন ফিল্ম মেকারের কাছে। তো সংলাপের মধ্য দিয়ে প্রায় চরিত্রটা রূপ পেয়ে যায়। কিন্তু তার সঙ্গে উনি পরে সিনেমাটিক উপাদানগুলো যোগ হয়। ক্যামেরা পজিশনস, লাইটিং, লেন্স, ক্যামেরা মুভমেন্ট, ক্লোজ আপ ইত্যাদি, ইত্যাদি। তো সংলাপটা কিন্তু প্রায় বলতে পারি মেরুদণ্ড, মূল কাঠামো। এবং সত্যজিতের কাছে সিনেমার সংলাপ হতে হবে ফাংশনাল। বাস্তব জীবনে আমরা মানুষ যেভাবে কথা বলে। মনে রাখতে হবে যে ঐতিহ্য থেকে উনি ছিল তখন বাংলা চলচ্চিত্রের যে সেই ফেনিয়ে তোলা সংলাপ, "ফিরিয়ে দাও আমার হারানো ১২টি বছর" বা "মা তোর যদি দুমুঠো জোটে আমারও জুটবে" ইত্যাদি। এইভাবে তো মানুষ কথা বলে না। মানুষ তো সাধারণভাবে কথা বলে, "এটা দাও, এ করো, সে করো" ইত্যাদি, ইত্যাদি। তো এই যে বাস্তব জীবনে বাস্তব মানুষ যেভাবে কথা বলে, যেটাকে উনি বলেছেন ফাংশনাল। সিনেমার সংলাপ সেরকমই হওয়া উচিত। একটা চমৎকার উদাহরণ বলি, 'অপরাজিতায়' যখন কলেজ পালিয়ে ২ যুবক অপু আর তার বন্ধু পুলু গঙ্গার পরে স্টিমার যাচ্ছে গঙ্গার ওখানে দুজনে গল্প করছে, এই বিলেত যাওয়া, এটা সেটা ইত্যাদি নানা কথাবার্তা। এবং ওই ২ কলেজ পালানো যুবক ওই সময় কি কথা বলতে পারে? লাস্টে বলছে যে প্রক্সিটা দিতে পারলে ভালো হতো ইত্যাদি, ইত্যাদি। তো খুবই জীবন ঘনিষ্ঠ এবং আমার মনে হয় যে একটা ফাংশনাল সংলাপের খুব চমৎকার একটা উদাহরণ। তা শুধু এটা নয়, আমরা অনেক উদাহরণ বলতে পারি যেখানে সত্যজিৎ রায় দেখিয়েছেন যে সিনেমার সংলাপ হতে হবে বাস্তবসম্মত, চরিত্ররা বাস্তব জীবনে যেরকমভাবে কথা বলে। চিত্রনাট্য হচ্ছে যেকোনো চলচ্চিত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আসলে একটি চলচ্চিত্র কতটা ভালো হবে তা অনেকখানি নির্ভর করে চিত্রনাট্যটা কেমন ছিল। মানে একটি ভালো চিত্রনাট্য থেকে খারাপ চলচ্চিত্র হতে পারে যদি ফিল্ম মেকার তেমন দক্ষ না হন। কিন্তু একটি খারাপ চিত্রনাট্য থেকে তো ভালো চলচ্চিত্র নির্মাণ করা পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ম মেকারও পারবেন না। ফলে চিত্রনাট্যটাই মূল। ওই চিত্রনাট্যের মেরুদণ্ড। তার উপরেই তো রক্ত মাংস ইত্যাদি যোগ করা হয়, করে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র তৈরি করা হয়। তো সত্যজিৎ রায়ের চিত্রনাট্য রচনার দক্ষতা অসাধারণ। মানে অন্যেরা যেমন একটা স্ক্রিন প্লে লেখা হয়, একটা শর্ট ডিভিশন করা হয়, দুটো আলাদা চিত্রনাট্য থাকে সেই অর্থে। কিন্তু ওনার যে সেই বিখ্যাত খেরো খাতা, সেই খেরো খাতায় উনি একই সঙ্গে স্ক্রিন প্লেও আর শর্ট ডিভিশন সবই থাকতো। এবং শর্ট কিভাবে নেয়া হবে, এমনকি ক্যামেরা মুভমেন্ট, নানা ডিটেইলস এর কাজ, প্রপস কি ইত্যাদি, ইত্যাদি। তো একেকটা পূর্ণাঙ্গ গ্রন্থ এবং ওনার চিত্রনাট্যটা পড়াটাও একটা অভিজ্ঞতা। এবং সমস্তটা ওনার ছবিটা বানানোর আগেই মানে মনোজগতে কিন্তু ছবিটা বানানো হয়ে যেত। ফলে শুটিং এর স্পটে গিয়ে ওর বা উনিটার কোনো অসুবিধা হতো না। মানে চিত্রনাট্য এতটাই সমৃদ্ধ ছিল। আমার মনে হয় কেউ যদি শিখতে চায় যে চিত্রনাট্য কিভাবে লেখা উচিত, সত্যজিৎ রায়ের চিত্রনাট্যগুলি বারবার দেখা এবং পড়া উচিত। সত্যজিৎ রায়ের ছবির আরেকটি অত্যন্ত সমৃদ্ধ দিক আমি বলব, ওর আবহ সঙ্গীতের ব্যবহার। খুব কম পরিচালকই বিশ্বের সত্যজিৎ রায়ের মতো এতখানি সাংগীতিক ছিলেন এবং একই সঙ্গে পাশ্চাত্য ধ্রুপদ মার্গ সঙ্গীত এবং একই সঙ্গে ভারতবর্ষীয় রাগ রাগিণী, আবার বাংলার যে গানের যে ঐতিহ্য সবটা মিলে সত্যজিৎ রায় অত্যন্ত একটা সমৃদ্ধ আ সাংগীতিক জ্ঞানসম্পন্ন ফিল্ম মেকার ছিলেন, যেটা খুবই চট করে বিশ্ব চলচ্চিত্রে এরকমটি আর দ্বিতীয় মিলবে না। উনি নিজেও অনেক আবহ সঙ্গীত রচনা করেছেন, নিজেই অর্কেস্ট্রা কন্ডাক্টও করেছেন, কারণ এগুলি জানতেন কিভাবে করতে হয়। প্রত্যেক চলচ্চিত্রে একটা থিম মিউজিক থাকে। ও থিম মিউজিকটা সাধারণত ছবির ১ম এ বাজে যখন টাইটেল কার্ড দেখানো হয়। তো সেজন্যই টাইটেল মিউজিককে বলে এবং এই থিম মিউজিকটা ধরনটাই ইঙ্গিত করে যে ছবিটি কেমন হবে। এটাকে এটা ট্র্যাজেডি, এটাকে এটা কমেডি, নাকি এটা হালকা চালের ছবি, নাকি গভীর বেদনার ছবি, নাকি খুব অ্যাকশন নির্ভর ছবি। থিম মিউজিকটা সেভাবেই কম্পোজ করা হয়। তো থিম মিউজিক কত কার্যকর হতে পারে তার একটু উদাহরণ আমি দিই সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' থেকে।
সেই অসাধারণ সেই সুরটি, বিশেষ করে বাঁশির ওই বিষণ্ণ সুর, গ্রাম্য মেঠো সুর, একটা নস্টালজিয়া মনের মধ্যে জাগায়, একটা জীবনটা যা হারিয়ে গেছে। এবং এই একটা বৈশিষ্ট্য হচ্ছে এই থিম মিউজিকটার যে এটি ছবিতে বারবার ফিরে আসে, হ্যাঁ? একাধিকবার ফিরে আসে। তো যাই হোক, তো থিম মিউজিক ছাড়াও ফিল্মে এফেক্ট মিউজিক ব্যবহার করা হয়। এটা এফেক্ট সৃষ্টি করার জন্যে। ওই দৃশ্যটার কথা চিন্তা করুন যে আ হরিহর অবশেষে ফিরে এলো। তো জানে না যে দুর্গা মারা গেছে। সর্বজয়া এটা এগিয়ে দিচ্ছে। কখনো গাড়ু, জল, তারপর যখন হরিহর উদ্যোগার জন্য শাড়িটা বের করে দিচ্ছে, সর্বজয়া ভেঙে পড়ছে এবং তখন বুঝতে পারল দুর্গা নেই, দুর্গার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে উনি মনুষ্য কণ্ঠের আওয়াজ না দিয়ে তারসানায় একটা খুব প্রাচীন গ্রাম বাংলার এখন খুব বেশি ওটা ব্যবহার নেই। খুব তীক্ষ্ণ একটা স্বর একেবারে হৃদয়ে গিয়ে আঘাত করে। তা আমার মনে হয় খুবই সঠিক এফেক্ট মিউজিক হয়েছে। মানে মানব কণ্ঠে যতটা না ওই বেদনাটা তুলে ধরা যেত, কন্যা হারানোর বেদনা পিতার এবং মা, সে এই ইটা দিয়ে যেন তিনি তুলে ধরতে পারলেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে তো সত্যজিৎ রায় আসলেই অনন্য। ওর প্রতিটা ছবিরই ব্যাকগ্রাউন্ড মিউজিক এক ধরনের টেক্সট ফিল্ম হতে পারে, যেটা ফিল্ম ইনস্টিটিউটে বা চলচ্চিত্র যেখানে শেখানো হয়, সেখানে ওর মিউজিকটাও শেখানো যেতে পারে বলে আমি মনে করি। অন্তত আমরা তো প্রায়শই শেখাই যে ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক এর আদর্শ উদাহরণ হতে পারে সত্যজিৎ রায়ের যেকোনো ছবির, বলতে পারেন যেকোনো দৃশ্য। আরেকটা বিষয় ফিল্মের মিউজিকের ক্ষেত্রে কাজ করে যাকে বলা হয় লেইট মোটিভ। লেইট মোটিভ হচ্ছে একটি পাশ্চাত্য মার্গ সঙ্গীতের একটা টার্ম। সেটা হচ্ছে যে অর্কেস্ট্রায় তো অনেক রকম বাদ্যযন্ত্র থাকে, অনেক রকম স্বর থাকে, নোট থাকে। তো কখনো একটা নোট ফিরে আসে, ব্যাকিং ইন্সট্রুমেন্ট ফিরে আসে কখনো। ওটা কোনো একটা চরিত্রের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয় বা কোনো একটা ঘটনার সঙ্গে। তো ওটা দর্শকের মনে আবার ওই অনুরণনটা বাজতে থাকে, একটা রেজোনেন্স হতে থাকে। তো তেমনি এই পথের পাঁচালী যে থিম মিউজিক, ওটার কথা উদাহরণ বলছি যেহেতু ওটা ১ম এ বলেছি এই থিম মিউজিকের উদাহরণটা। আমরা দেখব এই চরিত্রগুলি, পরিবারটি যখনই তাদের সুখের দিনের কথা বলে, কোনো স্বপ্নের কথা বলে, তাদের নিশ্চিন্দিপুর গ্রামের কথা বলে, তখন এই পথের পাঁচালীর থিম মিউজিকটা ফিরে আসে। একটা উদাহরণ দিই, 'অপরাজিতা' অপু ট্রিলজির ২য় ছবিটায় সর্বজয়া যখন ঠিক করল সে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসবে, একটা বাড়িতে দাসীর কাজ করতে নামনা। এবং ট্রেনটা বিহার থেকে বাংলায় ঢুকলো, গঙ্গা পার হলো, ব্রিজ। বাংলা তো বোঝাই যায় না, অনেক পানি, জল, নৌকা এবং সর্বজয়া জানালার কাছে বসে আছে। ওইটা আমরা দেখলাম। সর্বজয়ার মুখে একটি স্মিত হাসি। ওই থিম মিউজিকটা ফিরে এলো সেই ১ম পথের পাঁচালীর শুরুতে আমরা যা শুনেছি। একটা অসাধারণ অনুভূতি জাগে মনের মধ্যে, হ্যাঁ? এবং এই থিম মিউজিকটা যেন এই দক্ষিণী বাংলার সঙ্গে, এই গ্রাম বাংলার সঙ্গে একাকী হয়ে গেছে এবং এটা যেকোনো একটা থিম মিউজিকের লেইট মোটিভ ব্যবহারের খুবই সফল উদাহরণ বলব। এবং শুধু অপরাজিতা নয়, অপু ট্রিলজির বিভিন্ন জায়গায় পথের পাঁচালীর থিম মিউজিকটি বারবার ফিরে এসেছে। সত্যজিৎ রায়ের ছবির আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলতে গেলে বলব যে পরিমিতিবোধ আর সূক্ষ্মতা। অসাধারণ সূক্ষ্ম আ লেভেলে উনি কাজ করেন। একটা উদাহরণ বলি। আ দুর্গা মারা গেছে, হ্যাঁ? এর ফলে অপুর চেয়ে তো বড় এর চেয়ে ব্যথিত আর কেউ হয়নি। কিন্তু আমরা অপুকে কখনোই চিৎকার করে কাঁদতে দেখি না। আমরা দেখি সে পুকুর ঘাটে দাঁত মাজছে পরদিন সকালে। দাঁত মাজতে সে থমকে যাচ্ছে এবং একটা আস্তে তার ক্যামেরা তার মুখের উপরে আসে। এই যে থমকে যাওয়া, দিদি ছিল আর নেই। এই যে মৃত্যুর যে একটা বিষয় এবং এই যে হারানোর বেদনা, আমার মনে হয় এটা এত চমৎকারভাবে ফুটেছে। ও চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলে তেমন হতো না। "দিদি তুই কোথায় গেলি?" ইত্যাদি। তো এইটা হচ্ছে আমরা বলি রে টাচ। অত্যন্ত পরিমিতভাবে সূক্ষ্মতার সঙ্গে একটা বিষয়কে তুলে ধরা এবং সত্যজিৎ রায় একজন অমর শিল্পী হয়ে থাকবেন আরো অনেক কারণের মধ্যে তার এই পরিমিতি বোধ এবং এই সূক্ষ্মতার কারণে। উনি দর্শকের বুদ্ধি এবং বিবেচনার উপরে আস্থা রেখেছেন। দর্শককে কখনো বোকা ভাবেননি। উনি এটা বুঝতেন যে যেকোনো সূক্ষ্ম অনুভূতি যদি তুলে ধরা যায় সঠিকভাবে চলচ্চিত্রের পর্দায়, তাহলে দর্শক সেটা ঠিকই বুঝতে পারবে। এবং আমরা তাই দেখি যে এত বছর হয়ে গেছে এখনো অপু ট্রিলজি বা সত্যজিৎ রায়ের যেকোনো ছবি আজও অমর হয়ে আছে, আমাদের বারবার দেখতে ইচ্ছা করে। কারণ তিনি দর্শকের পরে আস্থা রেখেছিলেন এবং জনপ্রিয় হওয়ার কোনো চেষ্টা করেননি। অত্যন্ত সূক্ষ্মতার সাথে অত্যন্ত পরিমিতিবোধ মেনে সিনেমার ভাষার সকল নিয়ম নীতি মেনে তিনি ওর ছবিগুলো তৈরি করেছেন। সত্যজিৎ রায়ের কাছে আমাদেরকে বারে ফিরে যেতে হবে।